আপনি একটা জিনিস খেয়াল করবেন, মানুষ যাকে প্রতিদ্বন্দ্বী মনে করে তার বিরোধিতা করে। বিএনপি এককভাবে বাংলাদেশের 80% 90% মানুষের প্রতিনিধিত্ব করে। অতএব বিএনপি ক্ষমতায় যেতে চায়, আর বিএনপি এবার কারোর সাথে ঐক্য করতে চায় না। ঐক্য করবে কাদের সাথে? তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন, যারা শেখ হাসিনার অধীনে 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং আমাদের সাথে যারা লেয়াজুতে জোটে ছিল, আমাদের সাথে যুগপথ আন্দোলনে ছিল, তাদের সাথে ঐক্য হবে, তাদেরকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার হবে। এখানে অনেক দল, জামাত ভাবছে তাদেরকে আমরা নেব না, অন্যরা যারা ভাবতেছে তাদেরকে আমাদের জোটে নেব না, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তো এরা এই জন্য এই একটা সংকট সৃষ্টি করে ঐক্য চায়, ভাগ চায়। এ ভাগ বিএনপি এবার দেবে না। শেখ হাসিনা 17 বছরে বিএনপির একটা ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে, সেন্ট্রাল পর্যন্ত কোনো নেতাকর্মীকে বিএনপিচ্যুত করতে পারে নাই। তার এই নাবালক বাচ্চারা কটা অ্যাডভাইজার, আর ডক্টর ইউনূস সাহেব, তার কোনো ভিত্তি নেই। এটা এনজিও সরকার বাংলাদেশে। এখন জামাত ওনাকে সহযোগিতা করে, আর এনসিপি নামক একটি বাচ্চা ছেলেদের একটা রাজনৈতিক সংগঠন। এরা কেউ এতে মেসে থাকতো, কেউ হোস্টেলে থাকতো, কেউ টিউশনি করে চলতো, কেউ 500 টাকার পাঞ্জাবি পরতো, এখন 30,000 টাকার পাঞ্জাবি পরে, 50,000 টাকার জুতা পরে, কেউ রিক্সায় চলতো, সিএনজিতে চলতো, বাসে চলতো, এখন 5-6 কোটি টাকার গাড়িতে চলে। আগে পিছিয়ে আরও 10-15-20 কোটি টাকার গাড়ি থাকে। তো এই একটা দল করছে, যে দল জিয়া রহমানের সাথে তুলনা করছে। জিয়া রহমান রমনা পার্কে বটমূলে সাংবাদিকদের 1 কাপ লাল চা খাওয়ায়, সেখানে দলের ঘোষণা দিয়েছে। আর ওনারা কোটি কোটি টাকা খরচ করে লাল কার্পেট দিছে, এনসিপির জন্ম দিয়েছেন। এখন দলকে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। 8-10 কোটি টাকা খরচ করে 2 দিনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইফতার পার্টি দিয়েছে। এই টাকাটা কোত্থেকে আসলো? ওনারা কোনো এলাকায় গেলে আগ পিছে 100 গাড়ি থাকে, এই টাকাগুলো কোত্থেকে আসে? তো অতএব এই যে এদের চেয়ারম্যানের যে রোশনাই, আর ডক্টর ইউনূস এদের উপর ভর করে বাংলাদেশ চালাতে চান। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। জিয়া রহমান যদি সেদিন ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ হতো না। শেখ মুজিব শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিলেন, এবং আপনারা দেখবেন যে শেখ মুজিব আত্মসমর্পণ করেছেন। শেখ মুজিব তাকে গ্রেপ্তার করে নাই। শেখ মুজিব চেয়েছেন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, ইয়া খান রাষ্ট্রপতি, এটাই চুক্তি হয়েছিল। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর এক অংশ এটা হতে দেয়নি, জন্য ক্র্যাকডাউন হলো 25 তারিখ রাত্রিতে। হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন। সেদিন আওয়ামী লীগের কোনো নেতারা দিক নির্দেশনা দেন নাই। আপনার তাজউদ্দিন সাহেবের মেয়ের একটা ঐতিহাসিক বই আছে, সেখানে বলছেন যে আমার বাবা একটি ট্যাপ রেকর্ডার নিয়ে একটি প্রোক্লামেশন লিখে শেখ সাহেবের কাছে গিয়েছিলেন। বলছেন যে বঙ্গবন্ধু, আপনি এই স্বাধীনতার ঘোষণাটা, প্রোক্লামেশনটা দিয়ে যান, আমরা তাহলে মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করতে পারব। উনি বলেছিলেন যে তোরা কি আমাকে ফাঁসির কাজটা ঝুলাতে চাস? তাজউদ্দিনকে বের করে দিয়েছিলেন। এটা হলো ইতিহাস। উনি আত্মসমর্পণ করেছেন। 25 তারিখ মধ্যরাত্রির পরে 26 তারিখ বিপ্লব ময়দানের ড্রামের উপর দাঁড়িয়ে জিয়া রহমান বললেন উই রিভোল্ট। ওনার 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের এবং সৈনিকদের নিয়ে, এবং ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জামজোয়াকে হত্যা করে উনি বললেন উই রিভোল্ট, বিদ্রোহ করলেন। এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের, এই ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ হয়েছে। আপনারা দেখবেন যে প্রত্যেকটি সেক্টর কমান্ডার জিয়া রহমান যেভাবে বিদ্রোহ করেছিলেন, অন্য ওনার দেখা দেখি সমস্ত বাঙালি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা কর্মকর্তারা বিদ্রোহ করেছেন। তারা সবাই সেক্টর কমান্ডার হয়েছেন। কর্নেল জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। অতএব এই সেনাবাহিনী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিদ্রোহের মধ্য দিয়ে বাংলাদেশের এই সেনাবাহিনী সৃষ্টি হয়েছে। এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। এই সেনাবাহিনী পৃথিবীর অন্য কোনো সেনাবাহিনীর সাথে একে মিলানো যাবে না। অতএব শেখ মুজিব যখন পাকিস্তান থেকে এসে প্রধানমন্ত্রী হলেন এবং 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে, গণতন্ত্রের সাথে বেইমানি করে, মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, সংবাদপত্র বন্ধ করে দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে 1975 সালের 25শে জানুয়ারি সংসদে উনি প্রবেশ করলেন।
প্রধানমন্ত্রী হিসেবে 1 ঘন্টার মধ্যে ৪র্থ সংশোধনী পাশ করে মানুষের সকল গণতান্ত্রিক অধিকার যখন হরণ করে আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন, তখন এই গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা না থাকার কারণে যেই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে, সেই সেনাবাহিনী রক্তের সাথে যখন এই শেখ মুজিব বেইমানি করেন, তখন সেনাবাহিনী তাকে হত্যা করেন। এটা ঐতিহাসিক ঘটনা। 15ই আগস্ট অনিবার্য কারণে শেখ মুজিবের মৃত্যু হয়েছে, অন্য কোনো না। এটা ছিল। এবং শেখ মুজিব 25 বছরের ভারতের সাথে যে চুক্তি করেছিলেন, মৈত্রী চুক্তির নামে গোলামী চুক্তি, গঙ্গা পানির চুক্তি ছাড়া ফারাক্কাবাদ খুলে দেওয়ার, সেই কারণে রাষ্ট্রের সাথে দেশের সাথে বেইমানি করেছেন। আপনারা যারা আমার বয়সী, 1974 সালে 15 লক্ষ মানুষ মৃত্যুর মুখে দুর্ভিক্ষে মারা গিয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ অনাহারে মৃত্যুবরণ করেছেন এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কলা পাতা দিয়ে মানুষ দাফন করতে আমরা দেখেছি। বাসন্তী জাল দিয়ে লজ্জা নিবারণের অপচেষ্টায় লিপ্ত ইত্তেফাকের 1974 সালের সে ঐতিহাসিক ছবি এখনও আমাদের সামনে ভাসে। ঢাকা শহরে হাড্ডিসার মানুষের মিছিল, বেওয়ারিশ লাশের মিছিল, এই হইল বাংলাদেশের চিত্র। সেখান থেকে 75-এর পট পরিবর্তনের পরে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে যখন চূড়ান্তভাবে, তখন এদেশের প্রিয় সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে ক্ষমতার পাদপীঠে নিয়ে আসেন। কাউকে হত্যা বা কু করে উনি ক্ষমতায় আসেন নাই, এসেছেন জাতির ঐতিহাসিক প্রয়োজনে। 1971 সালে যেমনিভাবে জাতির প্রয়োজনে দিক নির্দেশনা দিয়েছেন, 7ই নভেম্বর উনি আবার জাতির সামনে একটা নতুন ঘোষণা নিয়ে আসলেন, সেনাবাহিনীকে ব্যারেকে ফিরে যাওয়ার জন্য, মানুষকে শান্ত হয়। এখান থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যাত্রা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ইচ্ছা করলে তো সেনাবাহিনী থেকে এসেছেন, উনি গণতন্ত্র নাও দিতে পারতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধের যেই চেতনা, সেই চেতনাকে সামনে রেখে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রবর্তন করেছেন। আজকের যে আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো শেখ মুজিব বাকশালের মধ্যে বিলীন করে দিয়েছেন। আওয়ামী লীগ শেষ হয়ে গেছিল। আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ছিল না। তখন প্রেসিডেন্ট জিয়া রহমান একটি অধ্যাদেশ জারি করলেন, বহুদলীয় গণতন্ত্রে কারা কারা রাজনৈতিক দল গঠন করতে চায় তারা রাষ্ট্রপতি বরাবর আবেদন করে যেন অনুমোদন নেয়। তখন নোয়াখালীর আমাদের এই জেলারই কৃতি সন্তান সাবেক স্পিকার মালেক উকিল সাহেব রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বরাবর একটি আবেদন করেন, আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি আমি পুনরুজ্জীবিত করতে চাই এবং এই দলটির নামে রাজনীতি করতে চাই। সেই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মালেক উকিলের সেই অ্যাপ্লিকেশনের উপরে আওয়ামী লীগের দলটি করার জন্য মালেক উকিলকে অনুমোদন দিয়েছেন। এই শেখ হাসিনা যে 17 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এটা তার বাবা শেখ মুজিবের আওয়ামী লীগ নয়। এই আওয়ামী লীগ জিয়া রহমানের অনুদানকৃত এবং মালেক উকিলের আওয়ামী লীগ, এটা তার বাবার আওয়ামী লীগ নয়। অতএব শেখ হাসিনার উচিত ছিল জিয়া রহমানের প্রতি, এই পরিবারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকা। যেই বেমানি উনি করেছেন, সেই জন্য তার বাবার মালেক উকিল সাহেবের আওয়ামী লীগ আজকে বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেল। তাই আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র নয়, বাংলাদেশের উন্নয়নের সমস্ত কলকাঠি, সমস্ত রূপকার হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তাই আজকে তারেক রহমান আগামী দিনে যে আন্দোলন সংগ্রামের ঘোষণা দিবেন, আমি বিএনপির সকল নেতাকর্মীদের এই কয়দিনে 26 ইউনিয়ন, একটি পৌরসভা, সমস্ত ওয়ার্ডের নেতাকর্মীদের একটি আহ্বান, যে আন্দোলন ও যে কর্মসূচি আসুক, এর সাথে আমরা একাত্মতা ঘোষণা করব এবং ডিসেম্বরের মধ্যেই যাতে বাংলাদেশে নির্বাচন হয়, অবাধ নিরপেক্ষ নির্বাচন। যেভাবে 90-এর গণঅভ্যুত্থানের পরে জেনারেল নুরুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিনকে যেভাবে সহায়তা করেছেন, 5ই আগস্টের এই গণঅভ্যুত্থানেও জেনারেল ওয়াকার সহ আর্মির যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন, শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছেন, এই ওয়াকার বলছেন, সেনাবাহিনী বলছেন, ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচিত সরকার এদেশে আসা উচিত। আমরা মনে করি এই দেশের মূল স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি, তারপর হচ্ছে সেনাবাহিনী আর বিএনপি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে বাধ্য এবং এদেশে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আশাই করতে পারি 90-এর গণঅভ্যুত্থানের পরে এদেশের মানুষ 86-তে আপোষ করে নাই,
আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন। এবারও দেশপ্রেমিক শক্তি তারেক রহমান এর নেতৃত্ব দিচ্ছেন। এখন নির্বাচন হলে আগামী দিনে বেগম খালেদা যেমনিভাবে গণ অভ্যুত্থানের পরে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, এবারও গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হবে এই নির্বাচনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন ইনশাল্লাহ।